বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো অনেকদিন ধরে একটা ভিডিও করব করে আর করা হচ্ছিল না। তো আজকে সময় চলে এসছে। শরীরটা আবার বেশ কয়েকদিন খারাপ ছিল, তার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না। সময় আর নেই। এর আগে অনেক প্ল্যানিং আছে, অনেকগুলো জিনিস নিয়ে কাজ করব, অনেকগুলো ভিডিও নিয়ে কাজ করব। তাই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। গোল্ডেন ফিঞ্চের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে, আর আশা করি ওই গোল্ডেন ফিঞ্চের লাইভ স্ট্রিমটা শুনতেও আপনাদের ভালো লাগবে। তাই আশা করি শুরু থেকে আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। আর যদি প্রয়োজনীয় কোনো কমেন্ট থেকে থাকে বা জিজ্ঞাসার দরকার থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যত পারবেন শেয়ার করে দেবেন। তাহলে দেখতে থাকুন। নাম গোল্ডেন ফিঞ্চ। পৃথিবীর সর্বত্র কোথাও কম বেশি এই পাখি দেখতে পাওয়া যায়। এই পাখি এশিয়া, ইউরোপ, নর্থ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং পৃথিবীর সমস্ত যেখানে পতিত জমি, তার আশেপাশে জঙ্গল, যেখানে দানাশস্য হয়ে গেছে, তার আশেপাশে যে জঙ্গলগুলি থাকে সেখানেতে কলোনিতে বসবাস করে। আমরা আমাদের দেশে এই পাখি বিভিন্ন রকম কালারের দেখতে পাই। আমাদের সম্ভবত যে সমস্ত বন্যপ্রাণীগুলি হয় তাদের মধ্যে কালো মাথা, ব্ল্যাক হেড, রেড হেড, ইয়েলো হেড, এগুলি হচ্ছে বন্য স্পিসিস। এগুলোকে নিয়ে কালচার করে আমরা আজকে হাটে বাজারেতে বিভিন্ন রকম কালারের বা অ্যালবিনো বা ইয়েলো বা হোয়াইট বা ব্লু বিভিন্ন রকম কালারের আমরা দেখে থাকি। কিন্তু আসল যে ব্রিড, সেই ব্রিডটার মধ্যে কালো মাথা বা ব্ল্যাক হেড, রেড হেড বা লাল মাথা বা ইয়েলো হেড বা হলুদ মাথা, এগুলোর মধ্যে বিভিন্ন রকম রঙের বৈচিত্র্য থাকে। সেই জন্য পাখিটি এত জনপ্রিয় সারা পৃথিবীর কাছে। এবার শুধু পাখির মাথা সেখানকার কালারই না, বরঞ্চ এদের আরও একটা আইডেন্টিফিকেশান আছে। সেই আইডেন্টিফিকেশানটা হচ্ছে এদের বুকের কালার। বুকের কালার মানে ওদের চেস্টের কালার। চেস্টের কালারটা সম্ভবত এদের কখনো হোয়াইট হয়ে থাকে, কখনো ডিপ পিঙ্ক হয়ে থাকে, ডিপ ভায়োলেট হয়ে থাকে। তো প্রসঙ্গত ফিমেল আর মেল এই দুটো কালারই প্রমিনেন্টের উপর ডিপেন্ড করে। মেলেদের কালার একটু ডিপ বা প্রমিনেন্ট হয়, তুলনামূলকভাবে ফিমেলের কালার একটু লাইট হয়ে থাকে। এবার আমাদের হাটে বাজারেতে অনেক রকম কালার আমরা দেখতে পাই। বেসিক্যালি অ্যালবিনো কালার, অ্যালবিনো হোয়াইট, অ্যালবিনো গ্রে, অ্যালবিনো ব্লু, অ্যালবিনো ইয়েলো, অ্যালবিনো গ্রিন। তো যেরকমই কালার হয় না কেন, এগুলো সব শঙ্করায়ন থেকেই তৈরি বলে আমার মনে হয়। আসল যে বন্য পাখিটি আছে, সে পাখিটির কালার সম্ভবত কালো মাথা, লাল মাথা, হলুদ মাথা, এগুলি। লাইফস্টাইল অনুযায়ী এদের পুরুষ এবং মহিলা দুটি পাখির জীবনযাত্রা প্রণালী সম্পূর্ণই আলাদা। একটি ক্ষেত্রে এক, সেটা হচ্ছে বাচ্চা কাচ্চার প্রতিপালন। বন্য উপায় কেন বলছি, পুরুষ পাখি শুধুমাত্র বাসা তৈরি করে আর কখনো কখনো ডিমে গিয়ে তা দেয় যখন স্ত্রী পাখি খেতে নামে। আর স্ত্রী পাখি কোনো রকম বাসা তৈরিতে সাহায্য করে না, ওরা শুধুমাত্র ডিম পাড়ে আর বাচ্চা প্রতিপালন করে। তাই আমার কাছে এই পাখিটি একটু সামান্য অলস প্রকৃতির বলে আমার কাছে মনে হয়। তা খুব তীক্ষ্ণ পর্যবেক্ষণ এই পাখিদের, বিশেষ করে মেলদের। মেলরা তো বাচ্চা ফুটিয়ে দেয়, আর মেলরা কী করে, বাচ্চার কোয়ালিটিটা নির্বাচন করে যে তাদের বাচ্চা কতটা আগামী দিনে তার প্রজন্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, পাচ্ছে সেই বাচ্চা কতটা হৃষ্টপুষ্ট জন্মেছে। তা সেটা ডিপেন্ড করে বাচ্চার বড় হওয়া পর্যন্ত এবং পুরোপুরি তার বাবা মার প্রতিপালনের উপর। সেদিক থেকে দেখতে গেলে আমরা একটি বাঘকে বা একটি পাখিকে নির্বাচন করে থাকতে করি আর কি, ফস্টার বার্ডস,
বেঙ্গলি। আমরা সম্ভবত যারা ব্রিড করাই পাখিদের তাদেরকে মিনিমাম একটা গোল্ডেন পেয়ারের জন্য 3 থেকে 4 পেয়ার ফস্টার বার্ডের আলাদা আলাদা জায়গা করি। যখন ফস্টার বার্ড ডিম পাড়ে সেই সময় বেঙ্গলি গোল্ডেন বার্ডকে তাদের ডিমটাকে দিয়ে দিই। এতে হয় কি, আমাদের নির্বাচন অনুযায়ী পাখির পেয়ার তৈরি করে আমরা করে তো দিই যে ডিমটা অন্য জায়গায় ফুটে বাচ্চা বেরোবে, সেটা সেরকমই হয়। কিন্তু বন্য বা ওয়াইল্ড বা নর্মালি অন্য গোল্ডেন ফিঞ্চের কাছে এই বাচ্চা যখন ফুটে বের হয়, তারা যখন নিজেরা লালন পালন করে তাদের কাছে অতটা শক্তপোক্ত বলে মনে হয় না। সেই কারণেই কিন্তু ওরা সর্বপ্রথমে বাচ্চা ফোটার পরে বাচ্চাদের গালের দুই পাশেতে দুটো ব্রাইট ডিপ ব্লু কালারের স্পট আসে, যেগুলোকে কষ বলে। সেই কষগুলো ওর কালারটা কতটা প্রমিনেন্ট, মানে অন্ধকারে খাওয়াতে যখন নামবে তাদেরকে খুঁজে পাবে কি না মেল বা ফিমেল, সেটা কিন্তু মেলটা ইনস্ট্যান্টলি বাচ্চা হয়ে যাওয়ার পরেই তারা নোটিস করে। যখন তাদের কাছে মনে হয় যে মানে সমস্ত দিক নির্বাচন করে বাচ্চাটা রাখা যাবে না, তখনই তো কিন্তু তারা বাচ্চাটাকে ফেলে দেয়। অতএব তারা কিন্তু শুধু শুধু সময় নষ্ট না করে বাচ্চাটা যাতে প্রকৃতির কাছে অ্যাকসেপ্টেবল না হয়, তাই তখন কিন্তু মেলটা বাচ্চাটাকে ফেলে দেয়। এছাড়াও মেল একটি স্বার্থপর ভূমিকা পালন করে থাকে এই ক্ষেত্রে। কারণ কি, যত তাড়াতাড়ি বাসাটা ফাঁকা হবে তত তাড়াতাড়ি কিন্তু পরবর্তীতে ফিমেল আবার সম্ভবের জন্য রেডি হবে। তো এই ক্ষেত্রে আমাদের ব্রিডার ভাই যারা আছে তারা কিন্তু খুব একটা বিপদের মধ্যে পড়ে যায়। তা এর জন্যই কিন্তু ফস্টার বার্ড তারা সেটিং করে রাখে আগের থেকে। আর এই ফস্টার বার্ডের জন্য অনেক আমরা গোল্ডেন ফিঞ্চে আমরা প্রোডাকশান করতে পারি। তার জন্য সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের ব্রিডার ভাইরা আজকের দিনে বেকারত্ব দূর করার জন্য এই যে উপযোগী জীবিকাটা তারা নির্বাচন করেছেন। আমাদের এই বন্যপ্রাণীটিকে একটা আন্তর্জাতিক লেভেলে এনেছেন যে পাখিটাকে মার্কেটিং করার জন্য, তার জন্য কৃতজ্ঞতা জানাই। আর ভিডিওতে আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিনের আলোতে আমার পাখিগুলোকে আমি ভালো করে দেখাতে পারিনি, আমি রাতের আলোতে শ্যুট করলাম। শ্যুট করার পরে আমার কাছে যে পেয়ারটি এখন বর্তমান ডিম পেড়েছে, আমি কিন্তু ন্যাচারাল উপায়ে তাদের বাচ্চা তোলার চেষ্টা করছি। মেলটা বাইরে বসে আছে রাতেতে, আর ফিমেলটা কিন্তু ডিম পেড়েছে, জানি না কতগুলো ভেতরে ডিম আছে। তো আপনারা দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রাখলাম। তার পাশাপাশি মনের মধ্যে একটা ছোট্ট খুঁতখুঁতনি রয়ে গেল যে 10 মিনিটের ভিডিওটি একটি পাখির জীবন কাহিনী বলা অত সহজ নয়, তাই অনেক কিছু বলার বাকিও রয়ে গেল। ইচ্ছা আছে ভবিষ্যতে উল্লেখযোগ্য ছবি সহ এবং অনেক ফটো আর ভিডিও সমেত এই পাখিটির বিষয়ে আরও একটি ভিডিও আনার। সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আর আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনাদের প্রয়োজনীয় কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করে নেবেন। আগামী ভিডিওতে আমরা দেখব উডবাবু গাছের মাটিতে পটিং এবং তার রুটিং সিস্টেমটা। অনুরোধ রইল দর্শক বন্ধুদের কাছে, আপনারা চ্যানেলের দিকে চোখ রাখুন, নজর রাখুন, আমার পাশে থাকুন, প্রয়োজন অনুযায়ী ভিডিওটি শেয়ার করুন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।